ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলোসফি টিউশন। আজকের এই ক্লাসে ন্যায়সম্মত বিভিন্ন প্রকার সন্নিকর্ষ নিয়ে আলোচনা করা হবে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা বুঝে যাবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করি। আচ্ছা, সন্নিকর্ষ। এই সন্নিকর্ষ শব্দটা কোথায় শুনেছি আমরা? প্রত্যক্ষের লক্ষণে শুনেছি, তাই তো? প্রত্যক্ষের লক্ষণটা মনে করে দেখো, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নং। তাহলে এই যে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ, তাহলে এই যে সন্নিকর্ষ শব্দটা কিন্তু আমরা প্রত্যক্ষের লক্ষণে পেয়েছি। আচ্ছা, সন্নিকর্ষ শব্দটার অর্থ কি? সন্নিকর্ষ বলতে কি বোঝাচ্ছে? সন্নিকর্ষ হচ্ছে এক প্রকার সম্বন্ধ, তাই তো? এক প্রকার সম্বন্ধ। তাহলে সন্নিকর্ষ মানে হচ্ছে সম্বন্ধ। সন্নিকর্ষ মানে এক প্রকার সম্বন্ধ। আচ্ছা, কার সঙ্গে কার সম্বন্ধ? ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের, তাই তো? তাহলে ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের, তাহলে ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সম্বন্ধই হচ্ছে কি? সন্নিকর্ষ, তাই তো? ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের এই সম্বন্ধটা কখনো সরাসরি হয়, আবার কখনো সরাসরি হয় না। কি বললাম? ইন্দ্রিয়ের সঙ্গে তার অর্থের সম্বন্ধ কখনো সরাসরি বা সাক্ষাৎভাবে হয়, আবার কখনো সরাসরি বা সাক্ষাৎভাবে হয় না। তো যখন সরাসরি বা সাক্ষাৎভাবে হয় তখন এক প্রকার সন্নিকর্ষ হয়, আর যখন সরাসরি বা সাক্ষাৎভাবে হয় না তখন কিন্তু অন্য এক প্রকার সন্নিকর্ষ হয়। ক্লিয়ার? এই কারণে এই সন্নিকর্ষকে সন্নিকর্ষকে ন্যায় দর্শনে দুভাগে ভাগ করা হয়। তাহলে সন্নিকর্ষকে ন্যায় দর্শনে কত ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। তাহলে একটাকে বলা হচ্ছে লৌকিক সন্নিকর্ষ। লৌকিক সন্নিকর্ষ। আরেকটাকে বলা হচ্ছে অলৌকিক সন্নিকর্ষ। অলৌকিক সন্নিকর্ষ। আচ্ছা, লৌকিক সন্নিকর্ষ কখন হয়? ইন্দ্রিয়ের সঙ্গে তার অর্থের, অর্থাৎ ইন্দ্রিয়ের সঙ্গে তার গ্রাহ্য বিষয়ের সম্বন্ধটা যখন সাক্ষাৎভাবে বা সরাসরি হয় তখন লৌকিক সন্নিকর্ষ হয়। আর ইন্দ্রিয়ের সঙ্গে তার অর্থের সম্বন্ধ যখন সরাসরি বা সাক্ষাৎভাবে হয় না তখন অলৌকিক সন্নিকর্ষ হয়। ক্লিয়ার? তাহলে আমরা এখানে লিখতে পারি, তাহলে ইন্দ্রিয়ের সঙ্গে তার অর্থের সরাসরি সম্বন্ধ। তাহলে ইন্দ্রিয়ের সঙ্গে তার অর্থের সরাসরি সম্বন্ধ হলে লৌকিক সন্নিকর্ষ হয়, আর ইন্দ্রিয়ের সঙ্গে তার অর্থের সরাসরি সম্বন্ধ না হলে অলৌকিক সন্নিকর্ষ হয়। ক্লিয়ার? আচ্ছা, এই লৌকিক সন্নিকর্ষ ন্যায় দর্শনে আবার 6 প্রকার। তাহলে লৌকিক সন্নিকর্ষকে ন্যায় দর্শনে 6 ভাগে ভাগ করা হয়েছে। ক্লিয়ার? তাহলে লৌকিক সন্নিকর্ষকে ন্যায় দর্শনে কত ভাগে ভাগ করা হয়েছে? 6 ভাগে। কি কি? ক্লিয়ার? তাহলে লৌকিক সন্নিকর্ষকে ন্যায় দর্শনে কত ভাগে ভাগ করেছে? 6 ভাগে। সংযোগ সন্নিকর্ষ, সংযুক্ত সমবায় সন্নিকর্ষ, সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ, সমবায় সন্নিকর্ষ, সমবেত সমবায় সন্নিকর্ষ এবং বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ। ক্লিয়ার? তাহলে এই 6 প্রকার সন্নিকর্ষের আলোচনা আমরা যদি একটা ক্লাসে করতে যাই তাহলে ক্লাসটা অনেকটা বড় হয়ে যাবে। কাজেই এই প্রথম 3টা সন্নিকর্ষ অর্থাৎ সংযোগ সন্নিকর্ষ, সংযুক্ত সমবায় সন্নিকর্ষ এবং সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ নিয়ে
আজকের ক্লাসটি আলোচনা করব। নেক্সট ক্লাসে বাকি 3টে সন্নিকর্ষ নিয়ে আলোচনা করব এবং তার পরবর্তী ক্লাসে অলৌকিক সন্নিকর্ষ নিয়ে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি সংযোগ সন্নিকর্ষ। তাহলে লিখি আগে সংযোগ সন্নিকর্ষ। আচ্ছা, সংযোগ সন্নিকর্ষ, তাহলে একটা উদাহরণ দেই তাহলে বুঝতে পারবে। সংযোগ সন্নিকর্ষ, আচ্ছা দেখো, চক্ষুর সঙ্গে ঘটের যে সন্নিকর্ষ সেটাকে বলা হচ্ছে সংযোগ সন্নিকর্ষ। তাহলে চক্ষুর সঙ্গে ঘটের সন্নিকর্ষই হচ্ছে সংযোগ সন্নিকর্ষ। আচ্ছা, চক্ষুটা কি? চক্ষু হচ্ছে একটা দ্রব্য। চক্ষু কি? চক্ষু হচ্ছে একটা দ্রব্য। ঘট কি? ঘটও হচ্ছে একটা দ্রব্য। আচ্ছা, চক্ষুটা কেন দ্রব্য? কারণ চক্ষু অসংখ্য তেজ পরমাণু দ্বারা গঠিত। ঘটও অসংখ্য পরমাণু দ্বারা গঠিত। তাহলে ঘট হচ্ছে কি? অসংখ্য অসংখ্য পরমাণু দ্বারা গঠিত। চক্ষুও অসংখ্য তেজ পরমাণু, বা আমরা বলতে পারি তেজ কণিকা দ্বারা গঠিত। তাহলে যৌগিক পদার্থ, অর্থাৎ যৌগিক পদার্থ মানেই হচ্ছে অসংখ্য পরমাণু দ্বারা গঠিত পদার্থকে যৌগিক পদার্থ বলে। আর যৌগিক পদার্থই কিন্তু দ্রব্য হচ্ছে, তাই তো? অসংখ্য পরমাণু বা অসংখ্য তেজ কণিকা দ্বারা গঠিত হওয়ার জন্য চক্ষুকে কি বলা হচ্ছে? দ্রব্য। আবার অসংখ্য পরমাণু দ্বারা গঠিত হওয়ার জন্য ঘটটাকে কি বলা হচ্ছে? দ্রব্য। তাহলে চক্ষু হয়ে গেল দ্রব্য, ঘটও হয়ে গেল দ্রব্য। তাহলে চক্ষুর দ্বারা ঘট প্রত্যক্ষের ক্ষেত্রে কোন সন্নিকর্ষ হচ্ছে? সংযোগ সন্নিকর্ষ। ক্লিয়ার? তাহলে চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা ঘটের প্রত্যক্ষের ক্ষেত্রে যে সন্নিকর্ষ হয় সেটাকেই বলা হচ্ছে সংযোগ সন্নিকর্ষ। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি দেখো, এটাও দ্রব্য এটাও দ্রব্য, তাহলে দুটো দ্রব্যের সন্নিকর্ষ। তাহলে দুটি দ্রব্যের সন্নিকর্ষ হলো সংযোগ সন্নিকর্ষ, তাই তো? এটা আমরা বলতে পারি। তাহলে দুটি দ্রব্যের সন্নিকর্ষ হলো সংযোগ সন্নিকর্ষ, কারণ চক্ষুও দ্রব্য ঘটও দ্রব্য। তাহলে এটাও দ্রব্য এটাও দ্রব্য, তাহলে দুটি দ্রব্যের সন্নিকর্ষ হলো সংযোগ সন্নিকর্ষ। আচ্ছা, তাহলে আমরা এর থেকে আবার বলতে পারি যে দ্রব্যের প্রত্যক্ষে, তাই তো? তাহলে দ্রব্যের প্রত্যক্ষে তাহলে আমরা এখানে বলতে পারি চক্ষুর দ্বারা অর্থাৎ চক্ষু ইন্দ্রিয় দ্বারা দ্রব্যের প্রত্যক্ষে সংযোগ সন্নিকর্ষ হয়। ক্লিয়ার? তাহলে সংযোগ সন্নিকর্ষ কখন হচ্ছে? চক্ষুর সঙ্গে যখন দ্রব্যের প্রত্যক্ষ হচ্ছে, তাহলে চক্ষুর দ্বারা দ্রব্যের প্রত্যক্ষে সংযোগ সন্নিকর্ষ হয়। বা আমরা বলতে পারি দুটি দ্রব্যের সন্নিকর্ষ হলো সংযোগ সন্নিকর্ষ। এই যে এটাও দ্রব্য এটাও দ্রব্য, অর্থাৎ চক্ষুটাও দ্রব্য ঘটটাও দ্রব্য। চক্ষুটা কেন দ্রব্য? কারণ চক্ষুটা অসংখ্য পরমাণু দ্বারা গঠিত। ঘটটা কেন দ্রব্য? ঘটটাও অসংখ্য পরমাণু দ্বারা গঠিত।
ন্যায় দর্শনে দ্রব্যের আলাদা আরো সংজ্ঞা দেওয়া রয়েছে, দ্রব্য নিয়ে অনেক দার্শনিক অনেক রকম সংজ্ঞা দিয়েছেন, ঠিক আছে। তো আমরা সেই বিস্তারিত নিয়ে যাচ্ছি না, শুধু মনে রাখো যাকে বিশ্লেষণ করলে, যে পদার্থটাকে বিশ্লেষণ করলে অংশ পাওয়া যায় সেই পদার্থটাই হচ্ছে দ্রব্য। যাকে বিশ্লেষণ করলে অংশ পাওয়া যায় সেটাই দ্রব্য। যাকে আশ্রয় করে গুণগুলো থাকে সেটাই হচ্ছে দ্রব্য, গুণ। আচ্ছা, গুণ মনে করো এটা কি, এটা একটা আম, মনে করো এটা একটা আম, তাই তো। তাহলে এই আমটা মনে করো এটা একটা আম, এটা একটা আম, দুটো আম। এই আমটা কি টক, এই আমটা কি মিষ্টি। তাহলে টক মিষ্টি এগুলো কার অন্তর্গত? এগুলো হচ্ছে স্বাদ এর অন্তর্গত, তাই তো। তাহলে টক মিষ্টি এগুলো হচ্ছে স্বাদ এর অন্তর্গত। এই স্বাদটা কি? এই স্বাদটা হচ্ছে গুণ। কেন গুণ? কারণ এই যে স্বাদ অর্থাৎ টক মিষ্টি কাকে আশ্রয় করে রয়েছে? আমকে আশ্রয় করে রয়েছে, তাই তো। তাহলে যাকে আশ্রয় করে থাকে গুণগুলো, অর্থাৎ গুণ যাকে আশ্রয় করে থাকে সেই পদার্থকে দ্রব্য বলা হচ্ছে। তাহলে আমটা কি? আমটা হচ্ছে দ্রব্য, তাই তো। তাহলে আমটা হচ্ছে দ্রব্য, আর এই যে টক মিষ্টি স্বাদ, মানে টক মিষ্টিকে স্বাদ বলা হচ্ছে, তাহলে এই স্বাদ হচ্ছে আমের গুণ। ক্লিয়ার? তাহলে দুটি দ্রব্যের প্রত্যক্ষে কি হচ্ছে? দুটি দ্রব্যের সন্নিকর্ষ হচ্ছে সংযোগ সন্নিকর্ষ, আর চক্ষুর দ্বারা দ্রব্যের প্রত্যক্ষে সংযোগ সন্নিকর্ষ হয়। তাহলে চক্ষুর দ্বারা যে কোনো দ্রব্যকে যখন আমরা প্রত্যক্ষ করি সরাসরি, সেটা সরাসরি হয়। এই সরাসরি হওয়ার জন্য এটাকে বলা হচ্ছে কি লৌকিক সন্নিকর্ষ। ক্লিয়ার? চলো আমরা নেক্সট সন্নিকর্ষ দেখি। তাহলে নেক্সট কি আছে দেখো, সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। আচ্ছা, সংযুক্ত সমবায় সন্নিকর্ষ কার সঙ্গে কার হচ্ছে? দেখো উদাহরণটা দিলে তোমরা খুব সহজেই বুঝে যাবে। চক্ষু, তাহলে দেখো চক্ষুর দ্বারা ঘটের রূপ প্রত্যক্ষের ক্ষেত্রে কিন্তু সংযুক্ত সমবায় সন্নিকর্ষ হচ্ছে। চক্ষুর দ্বারা ঘটের রূপ, এই ঘটের রূপটাকে কি বলা হয়? ঘটের রূপটাকে গুণ বলা হয়, তাই তো। ঘটের রূপটাকে গুণ বলা হয়। আমরা একটু আগে দেখলাম ঘটের রূপ মানে ঘটের কালার, ঘরটা লাল নাকি কালো নাকি সাদা নাকি হলুদ। তাহলে এই যে লাল কালো হলুদ এই সমস্ত কিছু কাকে আশ্রয় করে রয়েছে? ঘটটাকে। তাহলে এই যে ঘটের রূপটা কি হয়ে গেল? তাহলে ঘটের রূপটা গুণ হয়ে গেল, তাই তো। তাহলে ঘটের রূপ, তাহলে চক্ষুর দ্বারা যখন আমরা ঘটের রূপটাকে প্রত্যক্ষ করছি, ঘটের কালারটাকে প্রত্যক্ষ করছি, সেক্ষেত্রে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ হচ্ছে। ক্লিয়ার? তাহলে চক্ষুটা কি? চক্ষুটা আমরা একটু আগে দেখলাম দ্রব্য, তাই তো। চক্ষুটা হচ্ছে দ্রব্য, আর ঘটের রূপটা কি? ঘটের রূপটা গুণ। তাহলে চক্ষুর দ্বারা ঘটের রূপ প্রত্যক্ষে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ হচ্ছে, বা আমরা বলতে পারি দ্রব্যের সঙ্গে গুণের সন্নিকর্ষ হলো সংযোগ সন্নিকর্ষ। তাহলে দ্রব্যের সঙ্গে গুণের, দ্রব্যের সঙ্গে দ্রব্যের সন্নিকর্ষ কি? সংযোগ সন্নিকর্ষ। আর দ্রব্যের সঙ্গে গুণের সন্নিকর্ষ কি? সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। কেমন করে হচ্ছে দেখো, এই দেখো চক্ষু, তাই তো। চক্ষু দিয়ে কাকে দেখলাম? ঘটকে দেখলাম। কি সন্নিকর্ষ হলো? সংযোগ, তাই তো। সংযোগ সন্নিকর্ষ হলো। আচ্ছা, এই ঘটের মধ্যে রূপটা রয়েছে, তাই তো। রূপটা কোথায় রয়েছে? ঘটের মধ্যে। তাহলে এই যে ঘটের মধ্যে রূপটা যে রয়েছে কি অবস্থায় রয়েছে? সমবায় অবস্থায় রয়েছে। তাহলে চক্ষুর দ্বারা যখন আমি রূপটাকে প্রত্যক্ষ করছি তখন কি হয়ে যাচ্ছে? সঙ্গে এটাকেও প্রত্যক্ষ হচ্ছে, সঙ্গে সংযোগ সন্নিকর্ষ হচ্ছে,
তারপরে সমবায় সন্নিকর্ষ হচ্ছে। আর সংযোগ সন্নিকর্ষ এবং সমবায় সন্নিকর্ষকে একত্রে বলা হচ্ছে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। ক্লিয়ার? তাহলে চক্ষুর দ্বারা ঘটের রূপ প্রত্যক্ষে, চক্ষুর দ্বারা ঘটের গুণ প্রত্যক্ষে যে সন্নিকর্ষ হয় সেই সন্নিকর্ষকে বলা হচ্ছে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। তাহলে চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা ঘটের রূপ বা ঘটের গুণ প্রত্যক্ষের ক্ষেত্রে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ হয়। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট সন্নিকর্ষ দেখি। তাহলে নেক্সট কি আছে? সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। আচ্ছা দেখো, এই চক্ষুর দ্বারা যখন আমরা রূপত্ব জাতিকে, তাহলে দেখো চক্ষুর দ্বারা যখন রূপত্ব জাতির প্রত্যক্ষ হবে তখন কোন সন্নিকর্ষ হবে? সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। তাহলে চক্ষুর দ্বারা রূপত্ব জাতি, প্রশ্ন আসে জাতি কি? জাতি হচ্ছে একটা সাধারণ ধর্ম বা সামান্য ধর্ম। যেমন আমি, অর্থাৎ মনে করো রাম শ্যাম যদু মধু, এগুলো হচ্ছে বিশেষ মানুষ। এই বিশেষ মানুষের মধ্যে নানা রকম পার্থক্য রয়েছে, কিন্তু তাদের মধ্যে একটা বিষয় মিল রয়েছে, সেটা হচ্ছে মনুষ্যত্ব। এই ধর্মটা কিন্তু সবার মধ্যে রয়েছে। এই মনুষ্যত্ব ধর্মটার জন্যই আমরা বিশেষ একটা প্রাণীকে মানুষ বলে থাকি। ঠিক একইভাবে গোত্র নামক ধর্মটা থাকার জন্য আমরা বিশেষ একটা প্রাণীকে গরু বলে থাকি। তাহলে যে মনুষ্যত্ব, গোত্র, এই সমস্ত হচ্ছে কি জাতি। এই জাতিগুলো কার মধ্যে থাকে? বিশেষ বিশেষ বস্তু বা বিশেষ বিশেষ ব্যক্তির মধ্যে থেকে। ক্লিয়ার? তাহলে চক্ষুর দ্বারা যখন আমরা রূপত্ব জাতিটাকে প্রত্যক্ষ করি সেক্ষেত্রে যে সন্নিকর্ষটা হয় সেটাকে বলা হচ্ছে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। ক্লিয়ার? তাহলে চক্ষু কি? চক্ষু হচ্ছে দ্রব্য। রূপত্ব জাতিটা কি? রূপত্ব জাতিটা কিছু নয়। আচ্ছা কেমন করে হয় দেখো, চক্ষুর সঙ্গে দেখো, চক্ষুর সঙ্গে ঘট কোন সন্নিকর্ষ হলো? চক্ষুর সঙ্গে ঘটের কোন সন্নিকর্ষ? সংযোগ, তাই তো? সংযোগ। এই ঘটে আবার কে রয়েছে? ঘটের রূপ, তাই তো? ঘটের রূপ। তাহলে এই ঘটের মধ্যে কে রয়েছে? ঘটের রূপ কোন অবস্থায় রয়েছে? কোন সম্বন্ধে রয়েছে? সমবায়, তাই তো? সমবায় সম্বন্ধে রয়েছে। আচ্ছা এই ঘটের রূপে আবার রূপত্ব জাতি, ঘটের রূপে আবার রূপত্ব জাতিটা কোন অবস্থায় রয়েছে? সমবেত অবস্থায়, সমবেত অবস্থায়। তাহলে দেখো চক্ষুর সঙ্গে প্রথমে ঘটের প্রত্যক্ষ হচ্ছে, তারপরে এই ঘটের প্রত্যক্ষ হওয়ার সঙ্গে সঙ্গে ঘটের রূপের প্রত্যক্ষ হচ্ছে, এই ঘটের রূপের প্রত্যক্ষ হওয়ার সঙ্গে সঙ্গে রূপত্ব জাতির প্রত্যক্ষ হচ্ছে। তাহলে দেখো চক্ষুর দ্বারা কিন্তু সরাসরি এই রূপত্ব জাতির প্রত্যক্ষ হচ্ছে না, পরম্পরাগতভাবে প্রত্যক্ষটা হচ্ছে। ঠিক আছে? তাহলে প্রথমে কি হচ্ছে? তাহলে চক্ষুর দ্বারা ঘটের সংযোগ সন্নিকর্ষ হচ্ছে, তারপরে যে ঘটের রূপটা সমবায় অবস্থায় রয়েছে, যে ঘটের রূপে রূপত্ব জাতিটা সমবেত অবস্থায় রয়েছে, এর জন্য চক্ষুর দ্বারা রূপত্ব জাতির প্রত্যক্ষে, চক্ষুর দ্বারা রূপত্ব জাতির প্রত্যক্ষে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ হচ্ছে। ঠিক আছে? দেখো সমবায় হচ্ছে, সমবেত হচ্ছে, সংযোগ হচ্ছে, তাহলে এই তিনটাকে একত্রে মিলে তৈরি হচ্ছে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। ক্লিয়ার? আশা করি তোমরা কিন্তু বুঝতে পারছো। তো চলো নেক্সট ক্লাসে আমরা বাকি তিনটা সন্নিকর্ষ নিয়ে আলোচনা করব।